জীবনের সবচেয়ে বড় বাধা কোনটা? বাইরের কোনো পরিস্থিতি, নাকি আমাদের ভেতরেই, মানে ভেতরে লুকিয়ে থাকা কোনো অদৃশ্য শক্তি? দারুণ একটা প্রশ্ন। ভাবুন তো একবার নিকোলা টেসলার কথা। রিমোট কন্ট্রোল, এসি পাওয়ার, কি সব আবিষ্কার! তার সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। হ্যাঁ, আর টেসলা নিজে বিশ্বাস করতেন যে তার প্রত্যেকটা আবিষ্কার প্রথমে তার অবচেতন মনে তৈরি হতো। তিনি আইডিয়াগুলোকে নিজের মনের মধ্যে একদম পরিষ্কার দেখতে পেতেন, তারপর শুধু সেটাকে বাস্তবে নিয়ে আসতেন। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। আমরা আজকের আলোচনার জন্য যে উৎসটা পেয়েছি, মাস্টারিং দ্য ইনভিজিবল পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড নামের একটা পর্যালোচনা, সেটাও ঠিক এই বিষয়টার উপরেই জোর দেয়। ঠিক। আমাদের আজকের মিশন হলো এই পর্যালোচনায় দেয়া যে প্র্যাকটিক্যাল পদক্ষেপগুলো আছে সেগুলোকে ভেঙে দেখা, মানে কিভাবে একজন নিজের ভেতরের বিশ্বাস আর অভ্যাসগুলোকে নতুন করে সাজাতে পারে। একদম। আর পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন আমরা সৌরভ নামের একজন গল্প দিয়ে শুরু করি, যার কথা এই উৎসও আছে। সৌরভ একজন তরুণ, নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন, আইডিয়া সবই ছিল, কিন্তু একটা জায়গায় আটকে যাচ্ছিল। হ্যাঁ, যখনই প্রথম পদক্ষেপটা নেওয়ার কথা আসতো, একটা অদৃশ্য ভয় ওকে যেন থামিয়ে দিত। ও বুঝতেই পারছিল না সমস্যাটা কোথায়। আর এখানেই অবচেতন মনের খেলাটা শুরু হয়। সৌরভের হয়তো মনে হতো সে ঝুঁকি নিতে ভয় পাচ্ছে, কিন্তু আসল কারণটা ছিল আরও গভীরে। চলুন এই গভীরে ডুব দেওয়া যাক। ওকে, তাহলে চলুন এটা ভেঙে দেখি। উৎস অনুযায়ী প্রথম স্তম্ভটাই হলো আমাদের অবচেতন মনের এই অসীম শক্তিকে চেনা। খুব সহজ একটা তুলনা দেওয়া হয়েছে, আমাদের মনটা নাকি একটা আইসবার্গের মতো, বরফ শৈল। হ্যাঁ, যার মাত্র ৫% আমরা দেখতে পাই, মানে আমাদের সচেতন মন। আর বাকি ৯৫% জলের নিচে, আমাদের অবচেতন মন। আর এই অদৃশ্য অংশটাই আমাদের জীবনের প্রায় সব সিদ্ধান্তকে চালাচ্ছে। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এই ধারণাটা খুবই শক্তিশালী। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেল বায়োলজিস্ট ডক্টর ব্রুস লিপটন তো বলেছেন, আমাদের অবচেতন মন সচেতন মনের চেয়ে প্রায় ১ মিলিয়ন গুণ বেশি শক্তিশালী। ১ মিলিয়ন গুণ? হ্যাঁ, এটিকে আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতার একটা বিশাল লাইব্রেরি বা ডেটা ব্যাংক হিসেবে ভাবা যেতে পারে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা যা কিছু দেখেছি, শুনেছি বা অনুভব করেছি, তা সব কিছুই এখানে জমা আছে। আর এই ডেটা ব্যাংকটাই আমাদের অজান্তে আমাদের বিশ্বাস, অভ্যাস আর প্রতিক্রিয়া তৈরি করে চলেছে। একদম। পর্যালোচনায় একটা দারুণ উদাহরণ আছে, প্লেসিবো এফেক্ট। বিজ্ঞানীরা যখন রোগীদের একটা সাধারণ চিনির বড়ি দিয়ে বলেন যে এটা খুব শক্তিশালী ওষুধ, তখন অনেকেই শুধু বিশ্বাসের জোরেই সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, এটা তো অবিশ্বাস্য। এটা তো এটাই প্রমাণ করে যে আমাদের অবচেতন মন এতটাই শক্তিশালী যে এই শরীরের ভেতরে কেমিক্যাল প্রসেসও সে কন্ট্রোল করতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা কি শুধু চিনির বড়ির মতো জিনিসের ক্ষেত্রেই কাজ করে, নাকি আমাদের প্রতিদিনের জীবনেও এর কোনো প্রভাব আছে? চমৎকার প্রশ্ন। আর উত্তরটা হলো হ্যাঁ, প্রতিদিন প্রতি মুহূর্তের প্রভাব আছে। আমরা নিজেদেরকে প্রতিনিয়ত পজিটিভ বা নেগেটিভ প্ল্যাসিবো দিচ্ছি আমাদের চিন্তার মাধ্যমে। কিভাবে? ধরুন, একজন সকালে উঠে ভাবল আজ দিনটা খুব খারাপ যাবে। তখন তার অবচেতন মন ওই নির্দেশটাকেই সত্যি বলে ধরে নেয় আর শরীর ও মনকে সেভাবেই তৈরি করে। আর অন্যদিকে? যেভাবে আজ আমি সেরাটা দেব, তার অবচেতন মন তাকে শক্তি যোগানোর জন্য কাজ শুরু করে দেয়। ঠিক, আমাদের নিজের চিন্তাই আমাদের জন্য সবচেয়ে বড় ওষুধ অথবা সবচেয়ে বড় বিষ হতে পারে। তার মানে সৌরভের ক্ষেত্রেও তাই হচ্ছিল। ওর অবচেতন মনের ডেটা ব্যাংকে হয়তো কোথাও লেখা ছিল যে ব্যবসা মানেই বিপদ বা নতুন কিছু চেষ্টা করলে ব্যর্থ হতে হয়, সম্ভবত। তাই ও সচেতনভাবে চাইলেও ভেতরের ওই ৯৫% শক্তি ওকে পেছনের দিকে টেনে ধরছিল। তাহলে প্রথম পদক্ষেপটা কি? এই অদৃশ্য শক্তিকে চিনব কিভাবে? উৎস অনুযায়ী প্রথম কাজ হল নিজের এমন কিছু অভ্যাস বা প্রতিক্রিয়ার একটা তালিকা তৈরি করা, যা পরিবর্তন করা কঠিন মনে হয়। যেমন খুব সহজে রেগে যাওয়া, নতুন কিছু শুরু করতে ভয় পাওয়া বা কোনো কাজ ফেলে রাখা। এই তালিকাটা একটা আয়নার মতো কাজ করে, যা আমাদের অবচেতন মনের লুকানো প্যাটার্নগুলোকে আমাদের সামনে তুলে ধরে। তাহলে সৌরভের জন্য প্রথম কাজটা হবে এটা লেখা যে আমি ব্যবসা শুরু করতে ভয় পাই। একদম, ওখান থেকেই শুরু। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অবচেতন মন কতটা শক্তিশালী। কিন্তু এই মনে যদি এমন কোনো বিশ্বাস গেঁথে থাকে যা আমাদের আটকে রাখছে, তাহলে কি হবে? সৌরভের মতো
এখানেই তো আসল চ্যালেঞ্জটা। একদম। আর এটাই আমাদের দ্বিতীয় স্তম্ভে নিয়ে আসে সীমাবদ্ধ বিশ্বাস বা লিমিটিং বিলিভস ভেঙে ফেলা। এগুলো হলো এমন কিছু ভাবনা যা আমরা সত্যি বলে মেনে নিয়েছি, কিন্তু আসলে সেগুলো সত্যি নয়। যেমন আমার দ্বারে এটা হবে না, বা আমি যথেষ্ট ভালো নই, বা টাকা কামানো খুব কঠিন। ঠিক। সৌরভের ক্ষেত্রে তাহলে সীমাবদ্ধ বিশ্বাসটা কি ছিল? ব্যবসায় অনেক ঝুঁকি? হ্যাঁ, ও তো তাই ভাবত। ওপরে ওপরে তো এটাই, কিন্তু উৎসটি বলছে আরও গভীরে যেতে। এর জন্য থট জার্নাল তৈরির একটা পদ্ধতির খাতা বলা হয়েছে। থট জার্নাল সেটা কি? সৌরভ যদি তার জার্নালে লিখত, আমি ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছি, আর তারপর নিজেকে প্রশ্ন করত, কেন ভয় পাচ্ছি, ঝুঁকির ভয় নাকি অন্য কিছু, তখন হয়তো সে আবিষ্কার করত যে আসল ভয়টা ঝুঁকি নয়। তাহলে কি? আসল ভয়টা হলো এই বিশ্বাসটা যে যদি আমি ব্যর্থ হই তাহলে লোকে কি বলবে। এই বিশ্বাসটা সে হয়তো ছোটবেলায় তার পরিবার বা সমাজ থেকে পেয়েছিল। বাহ, এটা তো দারুণ একটা ব্যাপার। তার মানে আসল শত্রুটা বাইরে নয়, ভেতরেই লুকিয়েছিল। আলবার্ট আইনস্টাইনের একটা খুব সুন্দর উক্তি আছে যা আমাদের উৎসে উড়িয়ে করা হয়েছে। হ্যাঁ, আমরা যখন আমাদের সীমাবদ্ধতাগুলো মেনে নিই, তখনই আমরা সেগুলোকে অতিক্রম করতে পারি। হলো সেগুলোকে চিহ্নিত করা এবং স্বীকার করা। ঠিক তাই। আর একবার যখন সৌরভ তার আসল ভয়টাকে চিহ্নিত করতে পারল, লোকে কি বলবে, তখনই সে এটাকে চ্যালেঞ্জ করার সুযোগ পেল। সে নিজেকে প্রশ্ন করতে পারে, এই বিশ্বাসটার কি কোনো বাস্তব ভিত্তি আছে, নাকি এটা শুধু একটা পুরনো ভাঙা রেকর্ডের মতো আমার মাথায় বেজে চলেছে। আর বেশিরভাগ সময়ই দেখা যায় এই বিশ্বাসগুলোর পেছনে কোনো শক্ত যুক্তিই থাকে না। একদমই থাকে না। ওকে, সৌরভ তার সীমাবদ্ধ বিশ্বাসটা খুঁজে বের করল, কিন্তু শুধু জানলেই তো হবে না। আমি দেখছি ও যখনই বিজনেস প্ল্যান নিয়ে বসতে চায়, ওর মনটা অন্যদিকে চলে যায়। ফোনটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা। ঠিক, মনোযোগটাই থাকছে না। হ্যাঁ, এই মনোযোগের অভাবের সমস্যাটা নিয়েও তো উৎসে কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং এটা আমাদের তৃতীয় স্তম্ভ, মনোযোগ পুনরুদ্ধার এবং ডোপামিন ডিটক্স। আধুনিক জীবনে আমাদের মনোযোগ মারাত্মকভাবে বিভক্ত। সোশ্যাল মিডিয়া, ওয়েব সিরিজ এগুলোর মতো দ্রুত আনন্দদায়ক কাজ বা হাই স্টিমুলেটিং অ্যাক্টিভিটিতে আমরা আসক্ত হয়ে পড়ি। আর এই কাজগুলো আমাদের মস্তিষ্কে দ্রুত ডোপামিন পাঠায়, যা আমাদের সাময়িক আনন্দের অনুভূতি দেয়। ঠিক, কিন্তু সমস্যাটা হলো যখন মস্তিষ্ক এই দ্রুত আনন্দের জন্য অভ্যস্ত হয়ে যায়, তখন দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য যে ধৈর্য ও মনোযোগ দরকার, একটা বিজনেস প্ল্যান তৈরি করা বা নতুন কিছু শেখা, হ্যাঁ, সেই কাজগুলোকে খুব বিরক্তিকর মনে হয়। কিবোর্ড মেরিসের ডোপামিন ডিটক্স বইয়ের ধারণাও এটাই বলে। এর লক্ষ্য শুধু ডিস্ট্র্যাকশন এড়ানো নয়, বরং আমাদের মস্তিষ্ককে আবার কঠিন কাজ উপভোগ করার জন্য সংবেদনশীল করে তোলা। তার মানে ইচ্ছাকৃতভাবে এই স্বল্পমেয়াদী আনন্দ থেকে নিজেকে সরিয়ে আনলে আমাদের মন দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য আরও স্থির ও মনোযোগী হয়ে ওঠে। একদম। তাহলে সৌরভের জন্য উপায়টা কি? উৎসটি একটি খুব কার্যকরী পদক্ষেপের কথা বলছে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের জন্য, ধরা যাক সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা, সমস্ত ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা। কোনো ফোন বা ল্যাপটপ নয়। না, এর বদলে মাইন্ডফুলনেস বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা যেতে পারে। মাত্র 5-10 মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া। আর এর প্রভাব কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তাই না? হার্ভার্ড গ্যাজেটের একটা গবেষণার কথা উৎসে বলা আছে। হ্যাঁ, নিয়মিত মেডিটেশন বা মাইন্ডফুলনেস চর্চা করলে মস্তিষ্কের গঠনগত পরিবর্তন হয়, বিশেষ করে সেই অংশে যা আমাদের আবেগ ও মনোযোগ নিয়ন্ত্রণ করে। এর ফলে মন শান্ত হয়। সৌরভের জন্য এই শান্ত মনটাই হলো সেই ক্যানভাস যেখানে সে তার ব্যবসার নতুন ছবিটা আঁকতে পারবে। ঠিক, এটা তার অবচেতন মনকে নতুন ইতিবাচক প্রোগ্রাম গ্রহণ করার জন্য প্রস্তুত করে তোলে। দারুণ! তাহলে মনকে তো প্রস্তুত করা হলো, সীমাবদ্ধ বিশ্বাস চিহ্নিত হলো, মনোযোগও ফিরে এলো, কিন্তু এখন এই খালি ক্যানভাসে নতুন ছবিটা আঁকব কিভাবে? মানে নতুন প্রোগ্রামিংটা করব কিভাবে? এখানেই আসছে আমাদের চতুর্থ স্তম্ভ, নতুন প্রোগ্রামিংয়ের 2টি শক্তিশালী হাতিয়ার, কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড এবং কল্পনা বা ভিজুয়ালাইজেশন। উৎসাতি খুব সুন্দর একটা উপমা দিয়েছে। কৃতজ্ঞতা হলো আমাদের মনের উর্বর জমি তৈরি করা, আর ভিজুয়ালাইজেশন হলো সেই জমিতে স্বপ্নের বীজ বোনা। এটা একটু বুঝিয়ে বলবেন, কৃতজ্ঞতা কিভাবে মনকে উর্বর করে?
যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আমাদের মস্তিষ্ক সেরোটোনিন এবং ডোপামিনের মতো পজিটিভ কেমিক্যালস রিলিজ করে। এটা আমাদের মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত ও সুখী করে তোলে। আর একটা সুখী ও শান্ত মন নতুন ধারণা গ্রহণ করার জন্য অনেক বেশি প্রস্তুত থাকে। ঠিক তাই। অন্যদিকে ভিজুয়ালাইজেশন হল অবচেতন মনকে আমাদের লক্ষ্যের কথা জানানোর একটা সরাসরি উপায়। যখন আমরা বারবার আমাদের স্বপ্নকে মনের চোখে স্পষ্টভাবে দেখি এবং তার সাথে জড়িত অনুভূতিগুলো অনুভব করি, তখন আমাদের অবচেতন মন সেই ছবিটাকে বাস্তব বলে ধরে নেয় এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ শুরু করে। একদম। তার মানে সৌরভ যদি প্রতিদিন সকালে উঠে 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, যেমন আমি সুস্থ আছি বা আমার কাছে একটা দারুণ ব্যবসার আইডিয়া আছে, তাহলে তার মনটা পজিটিভ হয়ে উঠবে। হ্যাঁ, আর তারপর যদি সে 5-10 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করে যে তার ব্যবসাটা সফল হয়েছে, সে গ্রাহকদের সাথে কথা বলছে, সে খুব খুশি, তাহলে তার অবচেতন মন সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য কাজ শুরু করে দেবে। একদম। সে শুধু দেখবে না, অনুভব করবে সেই সফল ব্যবসায়ী হওয়ার অনুভূতিটা কেমন, সেই আত্মবিশ্বাসটা কেমন। এই অনুভূতিটাই অবচেতন মনের ভাষা। তাহলে আমরা মনকে চিনলাম, সীমাবদ্ধ বিশ্বাস ভাঙলাম, মনোযোগ ফিরিয়ে আনলাম এবং নতুন প্রোগ্রামিংয়ের জন্য ইতিবাচক পরিবেশও তৈরি করলাম। এবার ফাইনাল ধাপ, কারণ শুধু ভাবলেই তো হবে না, পদক্ষেপও নিতে হবে। ঠিক। এই ভেতরের জগতের কাজকে বাইরের জগতের কাজের সাথে জোড়া হবে কিভাবে? হ্যাঁ, এটাই হলো পঞ্চম স্তম্ভ, অ্যাকশন ও আফার্মেশন দিয়ে জীবনের নতুন স্ক্রিপ্ট লেখা। আমরা নিজের সাথে যেভাবে কথা বলি তার একটা গভীর প্রভাব আমাদের অবচেতন মনের উপর পড়ে। ইতিবাচক স্বকথন বা আফার্মেশন, এটা তো অনেকটা পুরনো ভাঙা রেকর্ডের বদলে নতুন একটা গান বাজানোর মতো। চমৎকার উপমা। সামনে দাঁড়িয়ে নিজের কাঙ্ক্ষিত পরিস্থিতিটা অভিনয় করে দেখান। আনন্দ মাহিন্দ্রা প্রতিদিন সকালে আয়নার সামনে নিজের সাথে কথা বলেন। এমনকি শাহরুখ খানের সেই বিখ্যাত কথা, আই অ্যাম দ্য বেস্ট। হ্যাঁ, এটাও তো একটা শক্তিশালী অ্যাফার্মেশন। ঠিক তাই। আর উৎসটিতে লুই হের মিরর ওয়ার্কের ধারণাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কথা বললে তার প্রভাব অনেক গভীর হয়। কেন? কারণ তখন আমরা শুধু কথাগুলো বলছি না, নিজেকে বলতে দেখছিও। এই উচ্চমাত্রার আত্মসচেতনতা আমাদের বলা কথাগুলোকে সরাসরি অবচেতন মনে পৌঁছে দেয় এবং ধীরে ধীরে নতুন নিউরাল পাথওয়ে বা মস্তিষ্কের নতুন রাস্তা তৈরি করে। তাহলে সৌরভের জন্য কাস্টমাইজ প্ল্যানটা কি হবে? সে আয়নার সামনে দাঁড়িয়ে কি বলবে? লোকে কি বলবে এই ভয় কাটানোর জন্য? সে তার নতুন বিশ্বাসটাকে অ্যাফার্মেশনে পরিণত করতে পারে। যেমন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলা, আমার ভাবনা আর কাজের উপর আমার পুরো নিয়ন্ত্রণ আছে, আমি আত্মবিশ্বাসী এবং আমার স্বপ্ন পূরণ করতে সক্ষম। প্রতিদিন এটা করলে ধীরে ধীরে ওর পুরনো ভয়টা দুর্বল হয়ে পড়বে আর নতুন বিশ্বাসটা শক্তিশালী হবে। ঠিক। আর এই অভ্যাসটা কতদিন চালিয়ে যেতে হবে? উৎসৃত ডক্টর ম্যাক্সওয়েল মালসের সাইকোস্যাবেনেটিক্স বইয়ের সূত্র ধরে 21 দিনের একটা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। ওহ, 21 দিনের নিয়মটা। হ্যাঁ, কোনো নতুন অভ্যাস তৈরি করতে বা মনকে নতুন করে প্রোগ্রাম করতে অন্তত 21 দিন সময় লাগে। তবে একটা বিষয় মনে রাখা দরকার, এই 21 দিন হলো একটা শুরু মাত্র। এটা নতুন একটা রাস্তা তৈরির মতো। এরপর সেই রাস্তায় বারবার হেঁটে সেটাকে পাকা করতে হয়। একদম। ধারাবাহিকতাই এখানে মূল চাবিকাঠি। ভিজুয়ালাইজেশন দিয়ে নতুন লক্ষ্য তৈরি করল। এবং সবশেষে অ্যাফার্মেশন দিয়ে সেই লক্ষ্যে কাজ করার জন্য নিজেকে প্রোগ্রাম করল। কিন্তু এই পরিবর্তনটা যে ঘটছে তাও বুঝবে কিভাবে? উৎস অনুযায়ী কিছু ছোট ছোট লক্ষণ দেখা দেবে। যেমন ওর আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস বেড়ে যাবে, পুরনো নেতিবাচক চিন্তাটা এলেও সে সেটাকে সহজেই চিনে ফেলবে এবং তার উপর নিয়ন্ত্রণ আনতে পারবে। ছোট ছোট ঝুঁকি নেওয়ার সাহস বাড়বে। হ্যাঁ, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার ইচ্ছা তৈরি হবে। হয়তো সে প্রথমে একজন মেন্টরের সাথে কথা বলবে বা তার আইডিয়াটা কাছের বন্ধুর সাথে শেয়ার করবে। এই ছোট পদক্ষেপগুলোই বড় পরিবর্তনের লক্ষণ। তার মানে এটা কোনো জাদুর কাঠি নয়, বরং মনকে নতুন করে প্রোগ্রাম করার একটা বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। ঠিক, যার মাধ্যমে একজন নিজেই নিজের জীবনের ড্রাইভিং সিটে বসতে পারে। সে শুধু নিজের অভ্যাসই বদলাতে পারে না, নিজের ভাগ্যকেও নতুন করে লিখতে পারে। কারণ ভাগ্য বাইরের পরিস্থিতির ওপর যতটা না নির্ভর করে, তার চেয়েও অনেক বেশি নির্ভর করে আমাদের ভেতরের প্রোগ্রামিংয়ের ওপর। একদম। তাহলে সবশেষে শ্রোতাদের জন্য একটা ভাবনার প্রশ্ন রেখে যাই।
এই উৎসের তথ্যের ওপর ভিত্তি করে যদি কেউ তার বর্তমান অবচেতন মনের স্ক্রিপ্টটি একটি বইয়ের মতো পড়তে পারত, তাহলে সে যে অধ্যায়ে এখন বাস করছে তার শিরোনাম কি হতো, আর সে এরপর যে নতুন অধ্যায়টি লিখতে চায় তার নাম কি দেবে। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।